এরপরে মাইকেল মধুসূদন দত্ত কি করলেন, ইংল্যান্ডে গমন করলেন। তার প্রচন্ড ইচ্ছা ছিল আইন বিষয়ে ভালো একজন সে স্কলার হবে। ইংল্যান্ডে সে গমন করলে ঠিক আছে, কিন্তু সেখানে বর্ণবাদ, পরিবেশ, অর্থ সংকট আর কি, সবকিছু মিলিয়ে ইংল্যান্ডে বেশি দিন সে টিকতে পারলো না। পরবর্তীতে আমরা দেখি 1860 সালে সে কি করলো, ফ্রান্সের ভার্সাই নগরীতে, 1860 সালে সে ফ্রান্সের ভার্সাই নগরীতে গমন করলেন। ফ্রান্সের ভার্সাই নগরী। আমরা মাইকেল মধুসূদন দত্তের যে বিখ্যাত কবিতা পাই বঙ্গভাষা, এই যে বিখ্যাত কবিতাটি অর্থাৎ চতুর্দশপদী কবিতা বলি আমরা, প্রথম যে কবিতাগুলো পাই এটা কিন্তু সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে থেকে। ওই যে আপনাদের মনে আছে বেথুন সাহেব তাকে অনুরোধ করেছিল চিঠি লিখে, সেই চিঠির কিন্তু প্রতীকে কিন্তু পরবর্তীতে আমরা পেয়েছি। তো সবচেয়ে মজার বিষয় হলো এই মাইকেল মধুসূদন দত্ত কি করেছে, রামনারায়ণ তর্করত্ন, আমি আবার বলছি রামনারায়ণ তর্করত্ন, একটু নোট করে রাখুন, রামনারায়ণ তর্করত্ন, এর একটা নাটকের নাম হলো রত্নাবলী। এই রত্নাবলী নাটকটি কি হচ্ছিল, পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ সে কি করেছিল, বেলগাছিয়াতে, জায়গাটার নাম হলো বেলগাছিয়া, বেলগাছিয়া কি বলছিলাম, পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ বেলগাছিয়ার যে রঙ্গমঞ্চ ছিল সেই রঙ্গমঞ্চে কি মঞ্চস্থ করতেছিল কি রত্নাবলী নাটকটি। এই রত্নাবলী নাটকটি পরবর্তীতে সে কি করলো, মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করতে গেলেন। অনুবাদ করতে গিয়ে দেখেন যে আসলে এই নাটকের মধ্যে কোনো শিল্প সত্তা নাই, ফলে সে হতাশ হয়ে গেল যে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় ভালো মানের কোনো নাটক নেই। তখন সে কি করলো, মানে নিজে এই নাটক লেখার কাজে জড়িত হয়ে গেল। আমরা দেখি যে 1859 থেকে 1859 থেকে 1861 সর্বমোট কত বছর, সর্বমোট 3 বছর উনি, সর্বমোট 3 বছর উনি নাটকের সাথে জড়িত ছিলেন। এই 3 বছরই বাংলা নাট্য সাহিত্যকে প্রায় 3000 বছর উনি এগিয়ে দিয়েছেন। এই কারণে বলা হয়ে থাকে যে মাইকেল মধুসূদন দত্ত প্রায় বাংলা সাহিত্যকে প্রায় 1000 বছর কি করেছেন, এগিয়ে দিয়েছেন। ওনার একক প্রচেষ্টার মাধ্যমে, একক কর্মযজ্ঞের মাধ্যমে বাংলা সাহিত্য প্রায় 1000 বছর এগিয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী দেখতে পাই যে উনি একই সাথে কিন্তু শুধু নাটকই রচনা করে নাই, উনি কিন্তু প্রহসনও রচনা করেছেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন প্রহসন কি, সে বিশদ ব্যাখ্যা আমি যাব না, শুধু এইটুকু বলবো আমি, এই দুইটা যদি আপনারা বুঝেন যে রসগোল্লা এবং মুয়া, বলছিলাম রসগোল্লা এবং মুয়া উদাহরণের কথা। এক কথায় আপনি যদি নাটক এবং প্রহসনকে যদি আইডেন্টিফাই করতে চান, যে দুইটার ধরন এবং দুইটার ওজন যদি আপনি আইডেন্টিফাই করতে যান, বা দুইটার প্রকৃতি আপনি যদি আইডেন্টিফাই করতে যান, তাহলে এক কথায় নাটকটা হচ্ছে অনেকটা রসগোল্লার মতো, আর প্রহসনটা হচ্ছে অনেকটা মুয়ার মতো, ওই যে মুড়ির মুয়া, লাড্ডুর মতো। নাটকের অনেক শাখা প্রশাখা, মানে এটার ডিপলি অনেক বেশি থাকে, প্রকৃত মানে অপরদিকে প্রহসনের কি থাকে, কোনো ডিপনেস থাকে না, জাস্ট হাস্যরসটাই প্রধান হিসেবে বিবেচিত হয়। তাহলে বলছিলাম মাইকেল মধুসূদন দত্তের অন্যতম সেরা একটি নাটক হলো পদ্মাবতী। আপনি আপনার কাছে আবার ভুলিয়ে যেতে পারে, পদ্মাবতী নামে কিন্তু আলাউলের আরেকটি মহাকবি আলাউলের কিন্তু একটি কবিতার বই আছে, কাব্য। আর মাইকেল মধুসূদন দত্তের এটা হলো নাটক। এই নাটকটি
আমাদের মাইকেল মধুসূদন দত্ত যেখান থেকে নিয়েছেন গ্রিক আপেল অফ ডিসকর্ড, গ্রিক আপেল অফ ডিসকর্ড এর কি করছেন উনি অনুবাদ করেছেন, বা সেখান থেকে সেই উপাখ্যানের সারাংশ নিয়ে উনি তৈরি করেছেন কি পদ্মাবতী। এই পদ্মাবতীতে আমরা দেখি যে পৃথিবী খ্যাত সবচাইতে ফেমাস একটি চরিত্র হেলেন, সেই হেলেন চরিত্রের পরিবর্তে উনি নামকরণ করলেন কি পদ্মাবতী। গ্রিক চরিত্রে যে ছিল হেলেন, সেটাই ভারতীয় উপমহাদেশে বাংলা সাহিত্যে সে হয়ে গেল কি পদ্মাবতী হিসেবে প্রধান চরিত্র। 1862 সালে দেখি আমরা আরেকটি 1862 সালে আমরা দেখি তার অমর আরেকটি রচনা বীরাঙ্গনা। বীরাঙ্গনা এতে মোট 11টি পত্রকাব্য রয়েছে। নারীরা কিভাবে পুরুষদের কাছে কত মনের মাধুরী মিশিয়ে পত্র লিখতে পারে, সেই পত্রে পত্রে যে কাব্য সেটাই হচ্ছে বীরাঙ্গনা, যেটা লিখেছেন 1962 সালে। তো এরপরে আমরা দেখি তার অন্যতম প্রধান একটা সৃষ্টিকর্ম হচ্ছে শর্মিষ্ঠা। আপনারা জানেন মাইকেল মধুসূদন দত্তের কন্যার নামও ছিল কি শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা রচনা করেছেন 1858 সালে। 1858 সালে রচনা করেছেন। তো এই শর্মিষ্ঠা নিয়েছেন মহাভারতের আদি পর্বের উপাখ্যান থেকে। আমি আবার বলছি মহাভারতের আদি পর্বের উপাখ্যান থেকে, যেখানে যযাতি এবং শর্মিষ্ঠা কি রয়েছে, অর্থাৎ ত্রয়ী প্রেম কাহিনী এখানে মুখ্য উপজীব্য হিসেবে উনি কি করেছেন তুলে ধরেছেন। এরপরে আমরা দেখি মায়া কানন। শরৎচন্দ্র ঘোষ নামে একজন প্রখ্যাত লেখক ছিলেন। সে কি করেছিলেন, মাইকেল মধুসূদন দত্তকে অনুরোধ করেছিলেন এই নামে যাতে সে কি করে একটি নাটক লিখে দেয়, মায়া কানন। তো উনি কিন্তু মৃত্যু সজ্জায় তখন ছিলেন, শেষ পর্যন্ত উনি কি করতে পারে নাই, এটি শেষ করতে পারে নাই। শেষ করেছিলেন ভুবন মুখোপাধ্যায়। কি শেষ করেছিলেন? ভুবন মুখোপাধ্যায়। ভুবন মুখোপাধ্যায়। আমরা বলছিলাম মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের কথা। পৃথিবীতে 4টি অথেন্টিক মহাকাব্য রয়েছে। আমি আবার বলছি পৃথিবীতে 4টি অথেন্টিক মহাকাব্য রয়েছে। 1 রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এই 4টি মহাকাব্যের বাইরে, আমি আবার বলছি এই 4টি মহাকাব্যের বাইরে আরো অনেকগুলো সাহিত্যিক মহাকাব্য রয়েছে। তো সবগুলো মহাকাব্যের কিন্তু থিম পৌরাণিক কোনো না কোনো উৎস থেকে কি হয় সংগৃহীত হয়ে থাকে। মাইকেল মধুসূদন দত্ত এ থেকে কিন্তু ব্যতিক্রম নন। তার এই মহাকাব্য নিয়ে রয়েছে অনেক আলোচনা সমালোচনা। যে যাই কিছু বলুক না কেন, বাংলা ভাষায় বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ হলো প্রথম সার্থক মহাকাব্য। আপনি নোট করে নেন, প্রথম সার্থক মহাকাব্য। যদিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কি করেছিলেন, এই মহাকাব্যটি পড়ে বলেছিলেন যে এটার ভিতরে আসলে কোনো প্রাণ নেই, কিন্তু শেষ পর্যন্ত উনি কিন্তু ওনার সেই কথাতে কিন্তু ঠিক থাকেন। উনি শেষ পর্যন্ত কিন্তু মাইকেল মধুসূদন দত্তের পক্ষ অবলম্বন করেছেন, অর্থাৎ উনি বলেছেন এটি হচ্ছে সেরা একটি মহাকাব্য। তো এই মহাকাব্যটির 2টি অংশ,
অর্থাৎ দুটি খণ্ডে এটি প্রকাশিত হয়েছিল। এই দুটি খণ্ডের অর্থাৎ বিশেষ করে আমি বলবো যে প্রথম স্বর্গটিতে মোট চরণ রয়েছে 785টি। প্রথম চরণ 785টি প্রথম স্বর্গে, একটু নোট করে রাখতে পারেন। প্রথম স্বর্গে মোট চরণ কতটি? 785টি। তো আমরা দেখব এতে মোট স্বর্গ রয়েছে 9টি। কয়টি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে টেক্সট বুক রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র বইটি রয়েছে, তাদের যে কবিতাটি পাঠ্য বিভীষণের প্রতি মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি মেঘনাদ বধ মহাকাব্যের ষষ্ঠ স্বর্গের বধূ অংশের অন্তর্ভুক্ত। ষষ্ঠ স্বর্গের বধূ অংশের অন্তর্ভুক্ত। তো এই মহাকাব্যটিতেও আমি বলছি যে কয়টি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ রয়েছে। 9টি স্বর্গ থাকলেও মানে প্রথাগতভাবে সাহিত্যিকরা যেভাবে মহাকাব্য রচনা করেন, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই প্রথাগত নিয়ম কিন্তু সে মানেননি। অর্থাৎ সর্বশেষে যে নতুন ছন্দ থাকার কথা, উনি কিন্তু সর্বশেষে সেরকম নতুন ছন্দ আনয়ন করেননি। শুধু এই নয়, উনি কিন্তু স্তব বন্দনা করার সময় কিন্তু বলেছিলেন গাইব মা বীর রসে ভাসে মহাগীত। কিন্তু আমরা যখন এই মেঘনাদ বধটি পড়ি, আমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার এই কথা সত্যতা পাই না। আমরা কিন্তু আসলে বীর রসটা পাই না। শেষ পর্যন্ত আমরা যেটা পাই সেটা হচ্ছে করুণ রস। অর্থাৎ শুরু করতে চেয়েছিলেন বীর রস দিয়ে, কিন্তু শেষ হয়েছে কি রস দিয়ে? করুণ রস দিয়ে। করুণ রস দিয়ে শেষ হয়েছে। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই বলেছিলেন, সমুদ্র তীরের শ্মশানে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করিয়াছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা দেখি এই অর্থাৎ মেঘনাদ বধ মহাকাব্যের যে রীতিটা, যে গঠনশৈলীটা, সেটা অনেকটা মিল্টনের, বিখ্যাত রাইটার মিল্টনের প্যারাডাইস লস্টের মতো। কার? মিল্টনের প্যারাডাইস লস্টের মতো। প্যারাডাইস লস্টের অনুকরণে প্রায় তার মেঘনাদ বধ মহাকাব্যটি লিখেছেন। তো আমরা যেটা বলবো যে এই মহাকাব্যটি উনি রামায়ণ যে মহাকাব্য রয়েছে, অথেন্টিক মহাকাব্য আমরা যেটা বলেছিলাম, এই রামায়ণ অর্থাৎ বাল্মীকির রামায়ণ অবলম্বনে মোটামুটি কি করেছেন উনি? মেঘনাদ বধ মহাকাব্যটি লিখেছেন। অন্যান্য মহাকাব্য থেকে তার এই কাব্যের কিন্তু একটা জায়গাতে ব্যতিক্রম আছে। সব মহাকাব্যে আপনি দেখবেন, রামায়ণ বলেন বা যেই লিখেছে, প্রত্যেকের মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাম। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কি করলেন? রামকে করলেন ভিলেন, আর কেন্দ্রীয় চরিত্র করলেন কাকে? অর্থাৎ রাবণকে। প্রকারান্তরে যদিও মানে মেঘনাদকে করার চেষ্টা করেছেন, কিন্তু প্রকারান্তরে প্রধান চরিত্র হয়ে উঠেছে রাবণ। এবং রাবণের মধ্য দিয়ে সে কি করেছেন? দেশপ্রেমের চেতনাকে মানে তার চরিত্রের মধ্যে লেপ্টে দেওয়ার চেষ্টা করেছেন। এখানেই একজন মানে কি বলবো, মহাকাব্য রচয়িতার প্রথম সার্থকতা। এরপর আমরা দেখব চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা বলি। বলি বানান দীর্ঘইকার, কারণ কবি নিজেই এভাবে লিখেছেন কবিতা বলি। যদি কবি না লিখতেন তাহলে আমরা কিন্তু বলি আবলি যুক্ত শব্দগুলো আমরা রসিকা দিতাম। এই চতুর্দশপদী কবিতা বলিতে সর্বমোট রয়েছে 102টি কবিতা। কয়টি কবিতা? 102টি কবিতা রয়েছে। এই 102টি কবিতার মধ্যে প্রথম কবিতাটার নাম হলো উপক্রম। আর আমরা সাধারণত মাধ্যমিক সেক্টরে আমরা যে কবিতাটি পেয়েছিলাম বঙ্গভাষা, এটি হলো চতুর্দশপদী কবিতা বলির 3 নাম্বার কবিতা।
একবার সর্বশেষ আমরা পাবো, অর্থাৎ 101 নম্বরে রয়েছে আশা নামক একটু কবিতা, এবং সর্বশেষ 102 নম্বরে রয়েছে সমাপ্ত নামক কবিতা। আসুন আমরা এবারে দেখে নিব যে এক নজরে কিভাবে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলো মনে রাখা যায়। আমরা যদি একটি শব্দ মনে রাখি, একটি শব্দের মধ্য দিয়ে কিন্তু তার সবগুলো কবিতাকে মানে কাব্যগ্রন্থকে কিন্তু মনে রাখা সম্ভব। জাস্ট মাত্র একটি শব্দ, অনেকটা ম্যাজিকের মতো আপনার কাজে আসবে। তিমে ব্রবিচ, দেখুন তো, একটি মাত্র শব্দ, এটি মনে রাখলে আমাদের কি হয়ে যাবে, তার সবগুলো কাব্যগ্রন্থ আমাদের আয়ত্তে চলে আসবে। তিমে ব্রবিচ, খেয়াল করে দেখুন, চতে চতুর্দশ পদী কবিতা বলে, চতুর্দশ পদী কবিতা বলি। বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব কাব্য। জাস্ট মাত্র একটি শব্দের মধ্য দিয়ে আমরা কিন্তু তার সবগুলো কাব্যকেই আয়ত্ত নিয়ে এলাম। একটু মনোযোগ দিলে এই শব্দটি কিন্তু আপনাদের আয়ত্ত চলে আসবে। তিমে ব্রবিচ, মনে করুন কোন একটা মেয়ের নাম তিমে ব্রবিচ, জাস্ট এটা মনে রাখলেই কি হয়ে যাবে, আপনাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা দেখব তার নাটকগুলোকে কিভাবে ছন্দের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে মনে রাখা যায়। আমরা একটা লাইনের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা একটা লাইন যদি মনে রাখি, ম্যাজিক্যাল লাইন, এই লাইনটা যদি আমরা মনে রাখি, তার সবগুলো নাটক অল্প সময়ের মধ্যে আমাদের আয়ত্তে চলে আসবে। জাস্ট একটা লাইন, লাইনটা অনেক মজার, পেছনে একটু দেখুন। শর্মিষ্ঠা পদ্মাবতীকে কৃষ্ণ মায়ের গুণে কি করলো, বধ করলো। শর্মিষ্ঠা আপনি ধরে নেন, এমনিতেই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেয়ের নাম কিন্তু শর্মিষ্ঠা। তো শর্মিষ্ঠা কি করছে, পদ্মাবতীকে কৃষ্ণ মায়ের গুণে কি করছে, বধ করছে। তো বধ মানে হচ্ছে হেক্টর বধ, হেক্টর বধ। গুণে মানে গুণে মানে হলো বিষ না ধনু গুণ। মায়া মানে হলো মায়া কানন। আপনারা জানেন যে এই মায়া কাননটি শেষ পর্যন্ত কিন্তু উনি শেষ করতে পারেননি, অন্যজনে শেষ করেছিলেন। কৃষ্ণ কুমারী, কৃষ্ণ কুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা। তাহলে আমরা কি বলছিলাম, শর্মিষ্ঠা কি করেছে, পদ্মাবতীকে কৃষ্ণ মায়ার গুণে কি করেছে, বধ করেছে। আবার মনে রাখুন, শর্মিষ্ঠা কাকে, পদ্মাবতীকে কি করেছে, কৃষ্ণ মায়ের গুণে কি করেছে, বধ করেছে। জাস্ট এই নিউমেরিকটা মনে রাখুন, এই ম্যাজিক্যাল বাক্যটা মনে রাখুন, তাহলে আপনার কিন্তু অল্প সময়ের মধ্যে সবগুলো নাটক আপনার আয়ত্তে চলে আসবে। মধুসূদন দত্তের ইংরেজি ভাষার প্রথম কাব্যটির নাম কি, দ্য ক্যাপটিভ লেডি। প্রথম ইংরেজি কাব্যটির নাম হচ্ছে দ্য CAPTIVE, ক্যাপটিভ LEDY, দ্য ক্যাপটিভ লেডি। এটি 1849 সনে, অর্থাৎ 1849 এই সালে এটি কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল। তার আরেকটি কাব্যগ্রন্থ রয়েছে ইংরেজিতে, ভিশন অফ দ্য পাস্ট, VISON, ভিশন অফ দ্য PAST, ভিশন অফ দ্য পাস্ট। এবং তার একটি কি রয়েছে, অনুবাদ গ্রন্থ রয়েছে। আপনারা জানেন যে দীনবন্ধু মিত্রের একটি নাটকের নাম হচ্ছে নীল দর্পণ। যে নীল দর্পণ নাটক দেখে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সভা মঞ্চেই জুতো ছুঁড়ে মেরেছিলেন, আপনারা জানেন।
সেই বিখ্যাত নীলদর্পণ নাটকটি সে কি করেছে, অনুবাদ করেছে। কে করেছে? মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ তার অনুবাদ হচ্ছে নীল দর্পণ নাটকে সে ইংরেজিতে কি করেছে, অনুবাদ করেছে। তার প্রথম প্রকাশিত প্রহসনটির নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। আমি আবার বলছি, তার প্রথম প্রকাশিত প্রহসনটির নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা, 1859। প্রহসন একে কি বলে সভ্যতা, 1859। তার দ্বিতীয় প্রহসনের নাম হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। এটিও একই সনে লেখা। বুড়ো শালিকের ঘাড়ে, বুড়ো শালিকের ঘাড়ে রো। এটি আমি আগে বলেছি 1859। দুইটি একই সনে লেখা। এখন আমরা এক নজরে দেখে নেব বাংলা সাহিত্যে কেন তিনি সবচেয়ে উল্লেখযোগ্য একজন কবি, কেন তিনি প্রথম শ্রেণীর একজন কবি, কেন তিনি প্রধানতম একজন কবি। আমরা এখন এক নজরে দেখে নেব। মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের নানা অঙ্গনে উনি কিন্তু লিখেছেন খুব অল্প, কিন্তু যে সেক্টরে যে বিষয় নিয়ে উনি লিখেছেন সেই বিষয়ে কিন্তু উনি সেরা হয়েছেন। আমরা যেরকম বাংলাদেশে বুয়েটে যারা পড়াশোনা করে তাদের যেরকম সেরা মেধাবী মনে করি, মানে এরকম কিন্তু বাংলা সাহিত্যে যারা স্কলার রাইটার, অতি মেধাবী যারা লেখক, মানে তাদের একজন আমরা ধরি কাকে, মাইকেল মধুসূদন দত্তকে। অর্থাৎ উনি অল্প সময় লিখেছেন, কিন্তু যা লিখেছেন তাই বাংলা সাহিত্যে কি করে সেরা হয়ে গেছে। উনি কি লিখেছেন, বাংলা সাহিত্যের প্রথম নাটক লিখেছেন, যে নাটকটি লিখেছেন সেই নাটকটি বাংলা সাহিত্যের সেরা নাটক হয়েছে। হ্যাঁ, আবার নাটকের ক্ষেত্রে যে নাটকটি উনি ট্রাজেডি আকারে লিখেছেন সেই নাটকটি কি হয়েছে, বাংলা সাহিত্যে সেরা ট্রাজেডি নাটক হয়েছে। আপনারা জানেন যে বাংলা সাহিত্যের সেরা ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, যেটি 1861 সালে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তো আপনারা জানেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটা, শর্মিষ্ঠা, এটি 1858 সালে। এটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের রচনা। তাহলে আপনি বুঝুন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক তার, প্রথম সার্থক ট্রাজেডি নাটক কার, প্রথম সার্থক ট্রাজেডি নাটক তার। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যকার, মাইকেল মধুসূদন দত্ত। সে কিন্তু সব দিক থেকে কিন্তু কি প্রথম। শুধু এই নয়, সে কি মানে বাংলা ভাষায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর কি, যা মিত্রাক্ষর নয়। অর্থাৎ কবিতার শেষে যে চরণান্তে যে মিল থাকে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের আগের যে সমস্ত কবিরা ছিল এরা কি করতো, পয়ের ছন্দে কবিতা লিখতেন। অর্থাৎ কবিতার শেষের চরণে চরণে মিল রেখে রেখে কবিতা লিখতেন। মধুসূদন এসে এই 1000 বছরের টেবুটাকে ভেঙে দিলেন। উনি প্রবাহমান যে পথটা ছিল, সাহিত্যের যে পথটা ছিল, এই পথটাকে ভেঙে গুড়িয়ে দিলেন। উনি নতুন করে পথ নির্মাণ করেন। দিস ইজ মাইকেল মধুসূদন দত্ত। উনি পথ সৃষ্টি করেছেন, উনি কারো নির্দেশিত পথে চলেননি। এইখানেই মধুসূদন হচ্ছে অন্য সাহিত্যিকদের থেকে, অন্য কবিদের থেকে আলাদা এবং স্বতন্ত্র। বলছিলাম উনি বাংলা ভাষায় প্রথম কি করেছেন, সনেটের প্রবর্তক। বাংলা ভাষায় প্রথম শুধু অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনই করেন, বাংলা ভাষার প্রথম সনেটের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দ কিন্তু আধুনিক মানে সাহিত্যে আমরা যেটাকে বলি, মানে ছন্দ তো 3 প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দেরই একটি রূপ, অভিনব একটি রূপ। তো আমরা দেখি মাইকেল মধুসূদন দত্ত শুধু মানে সনেটের ক্ষেত্রেই প্রথম নন, উনি কি করেছেন, আধুনিক বাংলা কবিতার উনি জনক। আপনি নোট করে নিতে পারেন, আধুনিক বাংলা কবিতার জনক কাকে বলা হয়,
মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। আমরা বলছিলাম ঊনবিংশ শতাব্দীতে যে সমস্ত সাহিত্যিক, যে সমস্ত লেখক, যে সমস্ত বুদ্ধিজীবীরা লেখালেখি করেছেন, ঊনবিংশ শতাব্দীর কথা বলছি, টোটাল ঊনবিংশ শতাব্দীতে নতুন একটি জাগরণ তৈরি করেছিলেন, নতুন একটি আন্দোলন তৈরি করেছিলেন, আন্দোলনের মাত্রা বেগবান করেছিলেন একজন লেখক, একজন কবি, উনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই কারণে বলা হয়ে থাকে ঊনবিংশ শতাব্দীর উনি হচ্ছেন কি নবজাগরণের পুরোধা। আবার আপনি খেয়াল করুন যে ঊনবিংশ শতাব্দী তাকে কি বলা হয়েছে, নবজাগরণের পুরোধা। শুধু এখানেই নয়, আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ যে মহাকাব্যটি রয়েছে, প্রচলিত ধারা থেকে এটি কিন্তু একটি ভিন্নধর্মী একটি মহাকাব্য। মহাকাব্যের প্যাটার্নে যেরকম হয় সাধারণত, অর্থাৎ প্রতি স্বর্গ শেষে চরণান্তে চরণান্তে নতুন নতুন ছন্দ থাকবে। এই ছন্দগুলো কি করেছেন মাইকেল মধুসূদন দত্ত, এই ছন্দগুলো উনি নেননি। কি করেছেন, বিদেশি অনেকগুলো মহাকাব্যের অনুকরণে, বিশেষ করে মিল্টনের, ওয়ার্ল্ড ফেমাস রাইটার মিল্টনের প্যারাডাইস লস্টের অনুকরণে উনি বেশ কিছু কি করেছেন, অর্থাৎ প্যারাডাইস লস্ট মিল্টনই হচ্ছে ওনার এই ক্ষেত্রে অনেকটা আইকন ধরা যায়, বা মিল্টনের প্রভাবপুষ্ট হয়ে উনি কি করেছেন, মেঘনাদবধ রচনা করেছেন। উনি রচনা করেছেন নিজের মতো করে, প্রচলিত ধারায়, মানে যেভাবে মানে লেখকরা মহাকাব্য রচনা করেছেন, কবিরা মহাকাব্য রচনা করেছেন, উনি এই ধারায় রচনা করেননি। টোটালি ওনার মতো করে, অর্থাৎ প্রচলিত ধারাটাকে ভেঙে নতুন করে উনি কি করেছেন, পথ তৈরি করেছেন এবং নিজেরই নির্দেশিত পথে উনি হেঁটেছেন এবং সাহিত্যে আনয়ন করেছেন নতুনত্ব, যেটা আমরা দেখি কি মেঘনাদবধ মহাকাব্যে। উনি প্রথম কি করলেন, রামকে নায়ক না করে উনি কাকে নায়ক করলেন, মেঘনাদবধকে, প্রকারান্তরে রাবণকে নায়ক করলেন, যেটা হাজার বছর ধরে বাংলা সাহিত্যের যে প্যাটার্ন চলে আসছিল সেটাকে উনি এক নিমিষেই কি করে ভেঙে চুরে খান খান করে দিলেন। অর্থাৎ নায়ককে করলে ভিলেন, ভিলেনকে করলেন নায়ক, এবং সেই ভিলেনের মধ্যে কি ঢুকিয়ে দিলেন, সেই ভিলেনের মধ্যে ঢুকিয়ে দিলেন দেশপ্রেম, সেই ভিলেনের মধ্যে ঢুকিয়ে দিলেন মানবতা, সেই ভিলেনের মধ্যে ঢুকিয়ে দিলেন যুক্তিবোধ, সেই ভিলেনের মধ্যে ঢুকিয়ে দিলেন আধুনিকতার কি গভীর তাৎপর্য বা গভীরতা ঢুকিয়ে দিলেন। অর্থাৎ আমরা রাবণের মধ্যে এবং মেঘনাদবধের মধ্যে, মেঘনাদের মধ্যে আমরা কি পাই, এই জিনিসগুলো আমরা পাই। টোটালি মানে মেঘনাদবধ মহাকাব্য পঠন শেষে আপনাকে মনে হবে যে রাবণ কিংবা মেঘনাদ যেন আমাদেরই মতো রক্তে মাংসের মানুষ। যেহেতু সে রামকে নায়ক না করে রাবণকে করেছে, বা রাক্ষসরাজ রাবণের পুত্রকে করেছে, সেহেতু প্রচলিত ধারার বাইরে উনি এই কাজটি করেছেন। এই কারণেই বলা হয়ে থাকে বাংলা, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমি আবার বলছি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বিভিন্ন পরীক্ষাতে আসে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এটা নোট করে রাখতে পারেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি আসে। তো আমরা দেখলাম যে বর্তমানে কিন্তু তার জেনারেশন একবারে নাই বললেই চলে, তবু একজন জেনারেশনকে আমরা প্রায় চিনি, সে হচ্ছে টেনিস তারকা লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ টেনিস তারকা, তার বংশধরদের মধ্যে একমাত্র সেই কি আছে বর্তমানে ক্ষেত্রে শীর্ষে রয়েছে। তো মাইকেল মধুসূদন দত্তের জীবনটা অনেকটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো। আপনারা জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায় যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখন কিন্তু যে বাসাতে ছিলেন সেই বাসার মালিক কিন্তু তার বিরুদ্ধে মামলা করে দিয়েছিল, মাত্র কয়েক মাসের ভাড়া বকে থাকার কারণে। তো আমাদের মাইকেল মধুসূদন দত্তের জীবনটা এরকম প্রায়। উনি যখন প্রায় মুমূর্ষ মৃত্যু শয্যায়, অর্থাৎ আলিপুর জেনারেল হাসপাতালে উনি যখন চিকিৎসা নিচ্ছিলেন, টোটাল ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল যে এক কথায় আপনি বলবেন কপর্দক বা অর্থশূন্য অবস্থায় উনি মারা গেছেন। ঠিক উনি মারা যাওয়ার 3 দিন আগে মারা গেছেন ওনার স্ত্রী, অর্থাৎ
উনি মারা গেছেন, মাইকেল মধুসূদন দত্ত মারা গেছেন 1873 সালের 29 জুন। নোট করে রাখুন, 1873 সালের 29 জুন। কয়টার সময় মারা গেছে? 2টার সময়, বিকেল 2টার সময় মারা গেছে। তো দুপুর 2টার সময় মারা গেছে। তাকে সমাহিত করা হয়েছে কলকাতা পার্ক স্ট্রিটে। কোথায় করা হয়েছে? কলকাতা পার্ক স্ট্রিট, কলকাতা পার্ক স্ট্রিটে তাকে কি করা হয়েছে? সমাহিত করা হয়েছে। তো একই সাথে আমি বলবো যে নানা কারণে আমাদের মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেরা। সুতরাং এই সেরা একজন কবির রচনাবলী নানা দৃষ্টিকোণ থেকে মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের এই ক্লাসটি ন্যূনতম উপকারে আসে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই নতুন নতুন তথ্য সমৃদ্ধ ক্লাস পেতে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপবে। তো সবশেষে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় বিদায়। ধন্যবাদ সবাইকে।